পৃষ্ঠা 244, কোয়েশ্চেন নাম্বার 135। কোন পদ্ধতিটি সংখ্যাগত বিশ্লেষণে বেশি উপযোগী? প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বেশি উপযোগী কারণ এটি সংখ্যার মান ধরে বিশ্লেষণ করে। এটি পরিমাপকৃত ডেটার জন্য কার্যকর। 136, প্রোডাক্ট মোমেন্ট ও র্যাঙ্ক ডিফারেন্স এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি সহজ? র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতি অপেক্ষাকৃত সহজ এবং স্বল্প গণনাযোগ্য, বিশেষ করে ছোট বা শ্রেণীবদ্ধ ডেটায়। 137, কোরিলেশন নির্ণয়ের কোন পদ্ধতিতে টাই ব্যবহারের প্রয়োজন হয়? র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে যদি একাধিক ব্যক্তি একই র্যাঙ্ক পায় তখন টাই ব্যবহার করতে হয়। এটি ফলাফলকে সামান্য প্রভাবিত করে। 138, কোরিলেশনের ফলাফল কি ভবিষ্যৎবাণীতে সাহায্য করে? হ্যাঁ, কোরিলেশনের ফলাফল ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়, তবে এটি নির্ভুল ভবিষ্যৎবাণী নয়, শুধু সম্পর্ক নিরূপণ করে। 139, কোরিলেশন বিশ্লেষণে কোন সফটওয়্যার ব্যবহৃত হয়? SPSS, এক্সেল, আর ইত্যাদি সফটওয়্যারে সহজে কোরিলেশন বিশ্লেষণ করা যায়। এগুলি দ্রুত ও নির্ভুল ফলাফল দেয়। 140, কোরিলেশন বা সহসম্পর্ক বিশ্লেষণ সমাজবিজ্ঞানে কতটা গুরুত্বপূর্ণ? কোরিলেশন বা সহসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সমাজবিজ্ঞানের বহু পরিবর্তনশীল উপাত্তের মধ্যে সম্পর্ক বোঝার জন্য এটি বিশেষভাবে প্রয়োজনীয়। 141, কোরিলেশন ব্র্যাকেটে সহসম্পর্ক এবং রিগ্রেশন বিশ্লেষণের মধ্যে পার্থক্য কী? কোরিলেশন দুই বা ততোধিক চলকের মধ্যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক বা যোগসূত্র রয়েছে তা প্রকাশ করে। অপরদিকে একটি চলক অপর চলকের উপর কতটা নির্ভরশীল বা কতটা পরিবর্তন ঘটায় তা নির্ণয় করে রিগ্রেশন বিশ্লেষণ। 142, গবেষণায় কোরিলেশন সহগ ব্যাখ্যার ক্ষেত্রে কোন নিয়ম মানা হয়? সাধারণত 0.00 - 0.30 দুর্বল, 0.31 থেকে 0.70 মাঝারি এবং 0.71 থেকে 1.00 শক্তিশালী সম্পর্ক নির্দেশ করে। এটি একটি গাইডলাইন মাত্র। 143, যদি সহসম্পর্ক সহগ শূন্য হয় তবে সেটি কি ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই তা বোঝায়? হ্যাঁ, শূন্য মানে দুটি ভ্যারিয়েবলের মধ্যে কোনো রৈখিক সম্পর্ক নেই, তবে নন লিনিয়ার সম্পর্ক থাকতে পারে। 144, কোরিলেশনের দুটি বৈশিষ্ট্য লেখো। কোরিলেশনের দুটি বৈশিষ্ট্য হল: রোমান 1 দিক নির্দেশ করে। কোরিলেশন দুটি চলকের মধ্যে সম্পর্কের দিক নির্দেশ করে। এটি তিন ধরনের হয়, যথা ইতিবাচক ব্র্যাকেটে একটি চলক বাড়লে অন্যটিও বাড়ে, নেতিবাচক ব্র্যাকেটে একটি চলক বাড়লে অন্যটি কমে, এবং শূন্য ব্র্যাকেটে দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই। রোমান 2 কোরিলেশন সম্পর্কের তীব্রতা বা মাত্রা নির্দেশ করে, যা -1 থেকে +1 এর মধ্যে হয়। 145, কোরিলেশনের দুটি গুরুত্ব লেখো। কোরিলেশনের দুটি গুরুত্ব হল: রোমান 1 কোরিলেশন আমাদের জানতে সাহায্য করে দুটি উপাদানের মধ্যে সম্পর্ক আছে কিনা এবং থাকলে তা ধনাত্মক নাকি ঋণাত্মক। পঠন পাঠনের ক্ষেত্রে পড়ার সময় ও পরীক্ষার ফলাফলের মধ্যে সম্পর্ক আছে কিনা তা জানা যায়। রোমান 2 কোরিলেশনের ফলাফল
গবেষকদের গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, অনুমান গঠন এবং হাইপোথেসিস পরীক্ষা করার সুযোগ করে দেয়। 146 সম্পূর্ণ ধনাত্মক ব্র্যাকেটে পারফেক্টলি পজিটিভ কোরিলেশন বলতে কি বোঝো? যখন দুটি চলক এমন ভ্যারিয়েবল এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে একটি চলকের মান একক হারে বাড়লে অপর চলকও একক হারে ঠিক সমান অনুপাতে বাড়ে, তখন তাদের মধ্যে সম্পূর্ণ ধনাত্মক কোরিলেশন থাকে। এই অবস্থায় কোরিলেশন সহগ ব্র্যাকেটে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু +1 হয়। 147 সম্পূর্ণ ঋণাত্মক কোরিলেশন বলতে কি বোঝো? যখন একটি চলকের মান একক হারে বাড়লে অপর চলকের মান ঠিক একক হারে সমান অনুপাতে কমে, তখন তাকে সম্পূর্ণ ঋণাত্মক কোরিলেশন বলে। এই অবস্থায় কোরিলেশন সহগ -1 হয়। 148 অরৈখিক কোরিলেশন কাকে বলে? যখন দুটি চলকের মধ্যে সম্পর্ক থাকে কিন্তু সেই সম্পর্কটি সরল রেখায় প্রকাশযোগ্য নয়, বরং বক্ররেখা বা জটিল প্যাটার্ন অনুসরণ করে, তখন তাকে অরৈখিক কোরিলেশন বলে। 149 মাল্টিপল কোরিলেশন কাকে বলে? যখন 3 বা ততোধিক চলকের সম্মিলিতভাবে একটি চলকের সঙ্গে সম্পর্ক নির্ণয় করা হয়, তখন তাকে বহুবিধ বা মাল্টিপল কোরিলেশন বলে। উদাহরণ: একজন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল y, তার পড়ার সময় x1, ঘুমের পরিমাণ x2 এবং পুষ্টি x3 এর উপর নির্ভর করে, তাহলে y এর সঙ্গে x1, x2 এবং x3 এর বহুবিধ কোরিলেশন নির্ণয় করা যাবে। পৃষ্ঠা 245। 150 যৌগিক কোরিলেশন কাকে বলে? যখন দুটি চলকের মধ্যে এমন একটি সম্পর্ক দেখা যায় যার যুক্তিসঙ্গত কারণ বা বৈজ্ঞানিক ভিত্তি থাকে, তখন সেটিকে যুক্তিসঙ্গত বা যৌক্তিক কোরিলেশন বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একজন ছাত্র বা ছাত্রী যত বেশি পড়াশোনা করে তার ফলাফল তত ভালো হয়। 151 অযৌক্তিক কোরিলেশন কাকে বলে? যখন দুটি চলকের মধ্যে কোরিলেশন বা সহ সম্পর্ক দেখা যায় কিন্তু সেই সম্পর্কের পেছনে কোনো বাস্তব বৈজ্ঞানিক বা যৌক্তিক ব্যাখ্যা থাকে না, তখন তাকে অযৌক্তিক কোরিলেশন বলে। উদাহরণস্বরূপ বলা যায়, গ্রীষ্মকালে সানগ্লাস ও আইসক্রিম দুটিই বেশি বিক্রি হয়, কিন্তু এর মধ্যে কোনো সরাসরি যৌক্তিক সম্পর্ক নেই। 152 প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন নির্ণয় করতে হলে কোন কোন পরিসংখ্যানগত তথ্যের প্রয়োজন হয়? প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন নির্ণয়ের জন্য নিচের তথ্যগুলির প্রয়োজন হয়। রোমান 1 প্রতিটি ভ্যারিয়েবলের মান ব্র্যাকেটে x এবং y। রোমান 2 গড়। রোমান 3 ব্যতিক্রম মান। রোমান 4 x এবং y এর মানগুলির গুণফল, প্রোডাক্ট অফ ডেভিয়েশন। 153 একটি গবেষণায় দুটি ভ্যারিয়েবলের x এবং y এর জন্য গড় ও ব্যতিক্রমিক মান দেওয়া আছে। কিভাবে এই তথ্য দিয়ে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন নির্ণয় করা যায়? প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রথমে প্রতিটি x এবং y মান থেকে তাদের গড় বাদ দিয়ে বিচ্যুতি নির্ণয় করতে হয়। এরপর বিচ্যুতিগুলির গুণফল এবং x ও y এর বিচ্যুতিগুলির বর্গফলের যোগফল বের করে মূল সূত্রে বসিয়ে কোরিলেশন সহগ নির্ণয় করা হয়। 154 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির মাধ্যমে
কোরিলেশন নির্ণয় করতে হলে কি ডেটা পেয়ার্ড হতে হবে? হ্যাঁ, এই পদ্ধতিতে প্রতিটি এক্স এবং ওয়াই এর মান জোড়ায় জোড়ায় হতে হবে, কারণ প্রতিটি এক্স মানের বিপরীতে একটি নির্দিষ্ট ওয়াই মান থাকতে হয়। 155 ওজাইড কাকে বলে? ওজাইভ হলো একটি রেখাচিত্র যা সঞ্চিত ফ্রিকোয়েন্সি এর ভিত্তিতে আঁকা হয়। এটি পরিসংখ্যানগত ডেটা বিশ্লেষণের একটি গ্রাফিক্যাল পদ্ধতি। সাধারণত দুই ধরনের ওজাইভ অঙ্কন করা হয়, যথা লেস দ্যান এবং মোর দ্যান ওজাইভ। 156 লেস দ্যান ওজাইভ বলতে কি বোঝো? যেই ওজাইভ রেখাচিত্রে প্রতিটি শ্রেণীর উপরের সীমার বিপরীতে ক্ষুদ্রতর সঞ্চিত ফ্রিকোয়েন্সি বসানো হয় তাকে লেস দ্যান ওজাইভ বলে। এটি সাধারণত বাম থেকে ডানে উঠে যায়। 157 মোর দ্যান ওজাইভ বলতে কি বোঝো? যে ওজাইভ রেখাচিত্রে প্রতিটি শ্রেণীর নিম্ন সীমার বিপরীতে বেশি সঞ্চিত ফ্রিকোয়েন্সি বসানো হয় তাকে মোর দ্যান ওজাইভ বলে। এই রেখা সাধারণত ওপর থেকে নিচে নামে। 158 ওজাইভ অঙ্কনের উদ্দেশ্য কি? ওজাইভ অঙ্কনের উদ্দেশ্য হল এর মাধ্যমে সঞ্চিত ফ্রিকোয়েন্সির প্রবণতা বোঝা যায়। এটি ব্যবহার করে মিডিয়ান ও অন্যান্য কেন্দ্রীয় প্রবণতা নির্ধারণ করা সম্ভব। 159 ওজাইভ অঙ্কনের জন্য কি কি উপায় প্রয়োজন? ওজাইভ অঙ্কনের জন্য শ্রেণী সীমা ফ্রিকোয়েন্সি ও সঞ্চিত ফ্রিকোয়েন্সির মান প্রয়োজন, সেই অনুযায়ী রেখাচিত্র আঁকা হয়। 160 ওজাইভের মাধ্যমে কিভাবে মিডিয়ান নির্ধারণ করা যায়? লেস দ্যান এবং মোর দ্যান ওজাইভ একসাথে আঁকলেই তাদের ছেদবিন্দু থেকে অনুভূমিক রেখা টেনে মিডিয়ান নির্ধারণ করা যায়। এটি গ্রাফিক্যাল পদ্ধতিতে করা হয়। 161 ওজাইভের দুটি বৈশিষ্ট্য লেখো। ওজাইভের দুটি বৈশিষ্ট্য হল রোমান 1 এটি সঞ্চিত ফ্রিকোয়েন্সির ভিত্তিতে আঁকা হয়। রোমান 2 এটি থেকে মধ্যম মান বা মধ্যমা নির্ধারণ করা হয়। 162 ওজাইভ গ্রাফ কোন ধরনের তথ্য উপস্থাপন করে? ওজাইভ গ্রাফ সংখ্যাতাত্ত্বিক ডেটার সঞ্চিত ফ্রিকোয়েন্সির প্রবাহ বা প্রবণতা দেখায়। গ্রাফ থেকে মোট সংখ্যা, মধ্যম মান ইত্যাদি জানা যায়। 163 একটি ওজাইভ রেখাচিত্রে এক্স এবং ওয়াই অক্ষে কি থাকে? এক্স অক্ষে শ্রেণী সীমার ওপরের এবং বা নিচের সীমা এবং ওয়াই অক্ষে সঞ্চিত ফ্রিকোয়েন্সি বসানো হয়। 164 ওজাইভ কিভাবে শিক্ষাক্ষেত্রে সহায়ক? শিক্ষার্থীদের নম্বর বিশ্লেষণ করে মিডিয়ান নির্ধারণ ও ফলাফলের প্রবণতা বোঝার জন্য ওজাইভ ব্যবহার করা হয়। এটি শিক্ষাগত মূল্যায়নে গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা 246 165 ওজাইভ এবং বার গ্রাফ এর মধ্যে পার্থক্য কি? বার গ্রাফ পৃথক শ্রেণী বা মান দেখায় স্তম্ভ বা বারের মাধ্যমে, কিন্তু ওজাইভ সঞ্চিত ফ্রিকোয়েন্সি দেখায় রেখার মাধ্যমে। বার গ্রাফ শ্রেণীভিত্তিক হলেও ওজাইভ ধারাবাহিক। 166 একটি লেস দ্যান ওজাইভ তৈরি করতে কি কি ধাপ অনুসরণ করতে হয়? লেস দ্যান ওজাইভ অঙ্কনের ধাপগুলি হল: রোমান 1 শ্রেণী সীমা ও ফ্রিকোয়েন্সি সংগ্রহ। রোমান 2 সঞ্চিত ফ্রিকোয়েন্সি হিসাব। রোমান 3 উপরের সীমার বিপরীতে বিন্দু বসিয়ে রেখা অঙ্কন প্রভৃতি। 167 ওজাইভ অঙ্কনের দুটি সুবিধা লেখো। ওজাইভ অঙ্কনের দুটি সুবিধা হলো: রোমান 1 সঞ্চিত তথ্য সহজে বিশ্লেষণ করা যায়। রোমান 2 মিডিয়ান ও প্রবণতা নির্ধারণে সহায়তা থাকে। 168 ওজাইভ অঙ্কনের দুটি সুবিধা লেখো।
ওজাইভ অঙ্কনের দুটি অসুবিধা হলো রোমান 1 ওজাইভ থেকে মিন বা মোট নির্ধারণ করা যায় না। রোমান 2 খুব বেশি শ্রেণী থাকলে রেখাচিত্র জটিল হয়ে যায়। 169 লেস দ্যান ও মোর দ্যান ওজাইভ একসাথে আঁকার উপকারিতা কি? দুটি ওজাইভ একসাথে আঁকলেই তাদের ছেদবিন্দু থেকে গ্রাফিক্যালভাবে মিডিয়ান নির্ধারণ করা যায়। মধ্যম মান নির্ণয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপায়। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ পৃষ্ঠা 247 এখানে একটি মানস চিত্র দেওয়া আছে। পৃষ্ঠা 248, পৃষ্ঠা 249, পৃষ্ঠা 250, পৃষ্ঠা 251 এবং পৃষ্ঠা 252 এই সবগুলি পৃষ্ঠাতেই একটি করে মানস চিত্র দেওয়া আছে। পৃষ্ঠা 253 এখানে অন্তর্বর্তীকালীন মূল্যায়ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। পৃষ্ঠা 254 হচ্ছে পুরো সাদা। পৃষ্ঠা 255 অন্তর্বর্তীকালীন মূল্যায়ন ইন্টারনাল অ্যাসেসমেন্ট। প্রদর্শন ডেমনস্ট্রেশন শ্রেণীতে প্রদর্শন বা উপস্থাপন একটি কার্যকরী শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের একটি বিষয় বা প্রক্রিয়া স্পষ্টভাবে বুঝতে সাহায্য করে। এখানে প্রদর্শনের কিছু নিয়মাবলী উল্লেখ করা হলো। প্রথমে হচ্ছে প্রস্তুতি। প্রস্তুতির আন্ডারে তিনটি বিভাগ আছে। এক হচ্ছে বিষয়টি ভালোভাবে জানতে হবে। প্রদর্শনের বিষয়টি সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান অর্জন করতে হবে। সমস্ত তথ্য এবং ধারণা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতে হবে। 2 উপকরণ সংগ্রহ প্রয়োজনীয় সমস্ত প্রকার উপকরণ এবং সরঞ্জাম আগে থেকে সংগ্রহ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সব কিছু সঠিকভাবে কাজ করছে। 3 অভ্যাস বা চর্চা প্রদর্শনের আগে এক বা একাধিকবার বিষয়টি অভ্যাস বা চর্চা করে নিতে হবে যাতে প্রদর্শনের সময় প্রতিটি ধাপ সঠিকভাবে উপস্থাপন করা হয়। এর পরের বিভাগটি হচ্ছে পরিকল্পনা। তার আন্ডারেও তিনটি ভাগ আছে। উদ্দেশ্য নির্ধারণ প্রদর্শনের বিষয়টি সঠিক ও স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা কি শিখবে বা বুঝবে তা আগেই সঠিকভাবে স্থির করতে হবে। 2 ক্রম নির্ধারণ প্রদর্শনের ধাপগুলি একটি যৌক্তিক এবং সুসংগত ক্রমে সাজাতে হবে। প্রতিটি ধাপের জন্য সময় নির্ধারণ করতে হবে। 3 সহজ ভাষার ব্যবহার শিক্ষার্থীদের বয়স এবং শিক্ষাগত স্তর অনুযায়ী সহজ ভাষা ব্যবহার করতে হবে। জটিল শব্দ এড়িয়ে চলতে হবে। তারপরের বিভাগটি হচ্ছে পরিচিতি পর্ব। এর আন্ডারেও তিনটি ভাগ আছে। 1 বিষয় পরিচিতি প্রদর্শনের শুরুতে বিষয়টি সংক্ষিপ্ত পরিচয় দিতে হবে এবং কী নিয়ে আলোচনা করা হবে তা জানাতে হবে। 2 উদ্দেশ্য ঘোষণা প্রদর্শনের উদ্দেশ্য এবং কিভাবে এটি শিক্ষার্থীদের জন্য উপকারী হবে তা ব্যাখ্যা করতে হবে। 3 আকর্ষণ সৃষ্টি একটি আকর্ষণীয় প্রশ্ন তথ্য বা গল্প দিয়ে শ্রেণীর অন্যান্য শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে হবে। এর পরের বিভাগটি হচ্ছে নির্বাহ। তার আন্ডারেও তিনটি ভাগ আছে। 1 দৃশ্যমানতা নিশ্চিত করা নিশ্চিত করতে হবে যে শ্রেণীর সকল শিক্ষার্থী প্রদর্শনটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। প্রয়োজন হলে বড় উপকরণ বা প্রক্ষেপণ ব্যবহার করতে হবে। 2 স্পষ্ট এবং সাবলীল ভাষা প্রতিটি ধাপ স্পষ্ট এবং সাবলীল ভাষায়
ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থীরা যাতে ধাপগুলি বোঝার মতো সময় পায় তার জন্য ধীরে ধীরে প্রদর্শন করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। 3. প্রশ্ন এবং উত্তর। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে এবং তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। পারস্পরিক সংযোগ বাড়াতে হবে। পৃষ্ঠা 256। বিভাগ হচ্ছে ব্যাখ্যা। এর আন্ডারেও 3টি ভাগ আছে। 1. প্রতিটি ধাপের ব্যাখ্যা দান। প্রতিটি ধাপে প্রদর্শনকারী কি করছেন এবং কেন করছেন তা বর্ণনা করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ধারণাগুলি হাইলাইট করতে হবে। 2. উদাহরণ প্রদান। বাস্তব জীবনের উদাহরণ এবং প্রয়োগ প্রদান করে শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে বোধগম্য করে তুলতে হবে। 3. দর্শন নির্ভর শিক্ষণ সামগ্রীর ব্যবহার। বোঝানোর সুবিধার জন্য চার্ট, ডায়াগ্রাম এবং মডেল ব্যবহার করতে হবে। এর পরের বিভাগটি হচ্ছে নিরাপত্তা। তার আন্ডারেও 3টি ভাগ আছে। প্রথম, সতর্কতা। বিপজ্জনক উপকরণ বা প্রক্রিয়া ব্যবহৃত হলে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে হবে। 2. নির্দেশাবলী। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। 3. ফার্স্ট এড। দুর্ঘটনার ক্ষেত্রে মৌলিক সাহায্য, প্রথম সাহায্য উপকরণ বা ফার্স্ট এড প্রস্তুত রাখতে হবে। এর পরের বিভাগটি হচ্ছে সমাপ্তি। তার আন্ডারেও 3টি ভাগ আছে। প্রথম হচ্ছে সংক্ষিপ্তসার। প্রদর্শনের মূল পয়েন্টগুলি সংক্ষেপে তুলে ধরতে হবে। দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্যের উল্লেখ। প্রদর্শনের উদ্দেশ্যটি পুনরায় উল্লেখ করে তা কিভাবে অর্জিত হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। 3. প্রশ্ন ও প্রতিক্রিয়া। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং তাদের প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে। সবশেষে হচ্ছে বিভাগটি হচ্ছে ফলো আপ। তার আন্ডারেও 3টি ভাগ আছে। 1. অতিরিক্ত উপকরণ। যারা আরও জানতে চায় তাদের জন্য অতিরিক্ত উপকরণ ব্র্যাকেটে বই, হ্যান্ডআউট, ওয়েবসাইট প্রদান করতে হবে। 2. অভ্যাস ও প্রয়োগ। প্রদর্শিত বিষয় শিক্ষার্থীরা যাতে চর্চা করে সে বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। 3. প্রতিক্রিয়া। ভবিষ্যতে প্রদর্শন আরও ভালো করার জন্য প্রদর্শনের উপর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে হবে। নমুনা 1। প্রদর্শন বা ডেমনস্ট্রেশনের বিষয়। ভাইগটস্কির শিখন কৌশল। ভূমিকা। ভাইগটস্কি একজন রাশিয়ান মনোবিজ্ঞানী যিনি সমাজ সাংস্কৃতিক তত্ত্ব এর মাধ্যমে শেখার উপর আলোকপাত করেছেন। তার মতে শেখার প্রক্রিয়া সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকশিত হয় এবং এটি শিশুর জ্ঞানীয় বিকাশকে প্রভাবিত করে। মূল ধারণা। সামাজিক মিথস্ক্রিয়া। ভাইগটস্কি মনে করেন শেখার প্রক্রিয়া একটি সামাজিক প্রক্রিয়া। শিশু একা একা নয়, বরং অন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শেখে। শিশু যখন বড়দের অভিজ্ঞ ব্যক্তিদের বা সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়া করে তখন সে নতুন ধারণা ও দক্ষতা অর্জন করে। এই ধরনের মিথস্ক্রিয়া চিন্তাভাবনার বিকাশে সহায়ক। সমাজ, পরিবার, বিদ্যালয় এসবের ভূমিকা শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা ZPD, এটি ভাইগটস্কির তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের একটি স্তর যেখানে শিক্ষার্থী সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভর করে কোনো কাজ করতে পারে না, তবে যদি উপযুক্ত সহায়তা পায়
তাহলে সে কাজটি করতে পারে। অর্থাৎ এটি একটি সম্ভাবনার ক্ষেত্র যেখানে শেখা দ্রুত এবং কার্যকরভাবে হয়। উদাহরণস্বরূপ, একটি শিশু হয়তো নিজে নিজে একটা অঙ্কের সমাধান করতে পারে না, কিন্তু শিক্ষক বা অভিভাবকের সাহায্যে সেটি করতে সক্ষম হয়। ZPD চিহ্নিত করতে পারলে শিক্ষক শিক্ষার্থীর প্রকৃত শিক্ষার চাহিদা নির্ধারণ করতে পারেন। পৃষ্ঠা 257। স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং হলো এমন একটি সহায়ক পদ্ধতি যার মাধ্যমে একজন অভিজ্ঞ ব্যক্তি শিক্ষার্থীকে শেখার সময় ধাপে ধাপে সহায়তা করে। এই সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনা হয় যতক্ষণ না শিক্ষার্থী নিজে নিজে কাজটি করতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক প্রথমে কঠিন একটি গাণিতিক সমস্যা সমাধানের পদ্ধতি দেখান এবং পরে শিক্ষার্থীদের অনুরূপ সমস্যা নিজে থেকে সমাধান করতে বলেন। এটি আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাস গঠনে সহায়তা করে। ভাষার ভূমিকা। ভাইগটস্কির মতে ভাষা শুধু ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি চিন্তা এবং শেখার হাতিয়ারও বটে। শিশু যখন নিজে নিজে কথা বলে তখন সে আসলে নিজের চিন্তা সংগঠিত করে। এ ধরনের ভাষার ব্যবহার তার সমস্যা সমাধান, পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে। ভাষা শেখার প্রক্রিয়াকে গতিশীল করে এবং জ্ঞান গঠনের পথ তৈরি করে। সংস্কৃতির প্রভাব। ভাইগটস্কি মনে করেন শেখা কেবল ব্যক্তি পর্যায়ে ঘটে না, বরং এটি একটি সাংস্কৃতিক প্রক্রিয়া। শিশুরা তাদের সমাজ, পরিবার এবং সংস্কৃতির অভিজ্ঞতার মাধ্যমে শেখে। সংস্কৃতির অংশ যেমন কাহিনী, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, জীবনধারা, এই সবই শিক্ষায় প্রভাব ফেলে। তাই শিশুদের শেখাতে হলে তাদের সাংস্কৃতিক পটভূমি বোঝা জরুরি। শিক্ষায় প্রয়োগ। 1. সহপাঠীদের সহযোগিতামূলক কাজের মাধ্যমে শিখন। 2. স্ক্যাফোল্ডিং কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের গাইড। 3. শিক্ষার্থীদের ZPD নির্ধারণ করে সেই অনুযায়ী পাঠদান। 4. শ্রেণীকক্ষে ভাষা ও আলোচনাকে উৎসাহ দান। 5. শিক্ষার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পটভূমি বিবেচনা করে শিক্ষাদান। উপসংহার: ভাইগটস্কির শিখন পদ্ধতি আমাদের শেখায় যে শেখার কৌশল একান্তই সামাজিক এবং ভাষা ও সংস্কৃতির তার মূল চালিকা শক্তি। এই পদ্ধতি প্রয়োগ করে শিক্ষার্থীদের গভীরভাবে বোঝানো ও চিন্তাশীল করে তোলা যায়।